গিবসের অবমুক্ত শক্তি। প্রথম কথা হচ্ছে এই বস্তুটা একবারে হুট করে শিখে ফেলা যাবে না, এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে শিখতে হবে আস্তে আস্তে। তো এটা শিখতে গেছিলাম যখন আমি আশরাফ ভাইয়ের বাসায়, ওই দিনের গল্প আর একদিন করবো না আর কি, যে শিখতে যাওয়ার পরে আমার কি হয়েছিল আর কি। হুম। একটু গভীর বিষয়। তো এটা বোঝার জন্য আমার আর একটু অপেক্ষা করতে হবে আরো ভালো করে, কারণ তোমাদের আগামী ক্লাসে তোমাদেরকে মুকিত এনট্রপির ধারণা যেভাবে দিবে, আমি নিজে ওর কাছ থেকে অনেক কিছু শিখবো লিটারেলি। এবং একটু আগে তোমাদের গ্রুপে যে অডিওটা পাঠাইছে যে আমরা তো জানি কোথা থেকে কোথায় তাপ শক্তি প্রবাহিত হয় অটোমেটিক্যালি, বলো তো? গরম থেকে ঠান্ডা। গরম থেকে ঠান্ডার দিকে অটোমেটিক্যালি প্রবাহিত হয়। সো থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যেটা বলে যে ঠান্ডা থেকে গরমে একা একা আসতে পারবে না, আনলেস ইউ ডু সাম কি এক্সটার্নাল ওয়ার্ক অন দ্য সিস্টেম। তো এইটার হচ্ছে ব্যতিক্রম হয় প্রাকৃতিক ভাবেই যে ঘটে। এবং সেই জিনিসটা ওর কাছ থেকে আমি আজকে শুনে খুব অবাক হইলাম, এবং শুনে ও তো ওর মতো করে বলছে, তো ওদেরকে পাঠানোর আগে আমার সাথে তো কতক্ষণ কথা হয়েছে। আমি পরে একটা জিনিস ওকে বলি নাই, বাট বুঝতে পারছি যে আসলে আমি একটা কথা বলি এই অধ্যায়ে বলবো আর কি, যে দুনিয়ার সমস্ত ব্যবস্থা উভমুখী, সবকিছু উভমুখী। যেটা উভমুখী না সেটা সাস্টেইন করে না, সাস্টেনেবল হয় না। এই কারণেই ধর তুই কোন এক জায়গায় পড়তেছিস কোন একজন স্যারের কাছে, অনলাইনে অফলাইনে হোয়াট এভার দ্যাট ইজ, আমি শুধু দিয়েই যাব, তুই আমাকে কিছু দিবি না, তুই আমাকে পড়া করে দিচ্ছিস না, তোকে যে কাজ করতে বলছিস তুই এটা দিচ্ছিস না। যত বেশি উভমুখী ব্যবস্থা তত বেশি স্টেবল হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যে কথাটা বলতাম যে দুনিয়ার সমস্ত বিক্রিয়া শুধু না, সমস্ত ব্যবস্থাই উভমুখী, যদি সাস্টেনেবল হয়, ন্যাচারালি অকারিং হয়। তো সেই জিনিসটা দেখ ওই থার্মোডাইনামিক্সের ওই জায়গায়ও দেখা যাচ্ছে কিন্তু, যে তাপ আসলে শুধু গরম থেকে ঠান্ডাতে যাচ্ছে না, ঠান্ডা থেকে গরমেও আসতেছে, হয়তো বা পরিমাণ কম, বাট আসতেছে। তোমরা আমার কথা বোঝো নাই? জিনিসটা বহুতই মজাদার এন্ড চমৎকার। সো এই যাই হোক, গিবসের মুক্ত শক্তি বোঝার জন্য এন্ট্রপি নিয়ে আর একটু ভালো করে বুঝে নাও, তাহলে আরো ভালো হবে আর কি, মানে একবারে বোঝার দরকার নেই। সো আসো মূল আলোচনায় আসি। ধরো আমাদের কার জানি স্পিকারে একটু ঝামেলা করে, হেডফোনে বিন বিন করে একটা শব্দ হয়, খুব মনোযোগ দিয়ে একটু শোনো। সেটা হচ্ছে যে ধরো আমাদের ইমন একটা চাকরি করে ওয়ার্ল্ড ফিজিক ল্যাবরেটরিতে, সে একজন বিশিষ্ট বিজ্ঞানী। তো ওর বেতন হচ্ছে ওইখানে মাসিক 50 টাকা, মাশাআল্লাহ। এখন এই যে 50 টাকা ও মাস শেষে উৎপাদন করে, এটাকে আমরা বলি উৎপাদন, ওর উৎপন্ন করা টাকার পরিমাণ। সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে ইমন হুম এইখানে থাকলো হচ্ছে ধরো ফিজিক্যালি, বিক্রিয়ার পরে হচ্ছে ইয়াম ইয়াম, ও ইয়াম ইয়ামে পরিণত হয়েছে। আর এই বিক্রিয়ার প্রোডাক্ট হিসাবে কিছুটা টাকা উৎপন্ন হয়েছে, উৎপন্ন যেহেতু হয়েছে এটাকে আমরা কি দিয়ে লিখবো? মাইনাস। তোমরা বোঝো না এই ব্যাপারটা কিছু? বুঝতে পারছিস ব্যাপারটা? মানে কোন একটা ঘটনার উৎপন্ন করা টাকার পরিমাণ চিন্তা করো, মানে উৎপন্ন করা হিটের পরিমাণ বেসিক্যালি। এ বাবারে, বুঝছিস আমার কথা? কেউ বোঝে না। বুঝছি। আচ্ছা, এখন ঘটনা হইতেছে এই যে যে বিক্রিয়াটা তোমরা দেখিতে পাইতেছো, এই বিক্রিয়া যে হচ্ছে, হবে, প্রতিদিন হচ্ছে, এইটা নিয়ে ইমন আর তার বউ প্রতিদিন গবেষণা করে যে তাহলে এই মাসে আমাদের উৎপাদিত টাকার পরিমাণ কত, এই টাকা দিয়ে আমরা কত টাকার দিয়ে হচ্ছে গুড্ডুর জন্য একটা ডায়াপার কিনবো, গুড্ডির জন্য একটা জামা কিনবো, কত টাকা দিয়ে ইমনের জন্য একটা টিফিন বাটি কিনবে, এইগুলার গবেষণা করে। তোরা এইভাবে, হ্যাঁ, এভাবে হিসাব নিকাশ মিলাইছে 50 টাকার বাজেট। তোরা বুঝিস নাই আমার কথা। এখন এই গবেষণাটা একটু ফ্লড, এই হিসাবটা একটু ফ্লড, ফ্লড মানে ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ তার কারণটা শোন। 50 টাকাও উৎপাদন করে ঠিকই, কিন্তু 50 টাকা আসলে বাস্তবে প্রকৃতিতে কাজে লাগাইতে পারবে না। ধরো তুমি একটা মোবাইল ফোন কিনছো, সেই মোবাইল ফোনে আহ, দাবি করা হয়েছে যে ডিসপ্লেটা এত লুমেন ব্রাইটনেস দিবে, ধরো সামথিং লুমেন দেওয়ার কথা। বাস্তবে দেখবা যে ও হয়তোবা ওই পরিমাণে লাইট প্রডিউস করতেছে, কিন্তু তোমার কাছে এসে পৌঁছাবে না। কারণ হয়তোবা তুমি একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাইছো, তুমি আরো মুক্ত মুখ কি কি স্টিকার মিস্টিকার লাগাই রাখছো, আলটিমেটলি ওই পরিমাণে তুমি কাজে পরিণত হইতে দেখতে পারবা না প্রকৃতিতে। কারণটা কি? প্রকৃতি কিছুটা ট্যাক্স কেটে নেয় এখান থেকে। ট্যাক্স মানে বুঝছো তো, এটাকে ফিজিক্সের ভাষায় বলে সিস্টেম লস। কেউ বোঝো নাই? তো ব্যাপারটা ঠিক এরকম যে 50 টাকা যদি তুমি উৎপাদন করো, 50 টাকা তুমি আসলে বাস্তবে কাজে লাগাইতে পারবা না, ওইখান থেকে কিছু না কিছু পরিমাণে তোমার লস হবেই হবে। সো দ্যাটস ইট।
যে পরিমাণে উৎপাদন করতেছো, কোন একটা উৎপাদন দিয়ে বোঝাচ্ছে, এটা কিন্তু শোষণও হইতে পারে, ঠিক আছে? তার শোষণ হইতে পারে মানে কি, ধর তুই মাছ ভাজার জন্য যে পরিমাণে হিট তুই দিচ্ছিস সিস্টেমের ভিতরে, ওই পরিমাণে যে মাছ ভাজার জন্য কাজে লাগে তা কিন্তু না, অনেক হিটের অপচয় হয়। কেউ বোঝে না। বুঝছি ভাইয়া। তো তার মানে ব্যাপারটা হচ্ছে কি, বোঝ যে আমি খালি উৎপাদন নিয়ে কথা বলতেছি কারণ তাহলে বোঝানো যায় সহজে, ঠিক আছে? উৎপাদন শোষণ দুই ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করে, সিস্টেমের ট্যাক্স তোমার দিতেই হবে, মাস্ট। সো তাইলে যে পরিমাণ তুমি উৎপাদন করছিলা সেটার নাম যদি আমরা দেই ডেল এইচ, কিছুটা ট্যাক্স বাদ যাবে। বাদ যাওয়ার জন্য আমরা কি করছি বলেন তো, বিয়োগ করছি। কি বিয়োগ করছি দেখো, এই ট্যাক্স যেটা যাচ্ছে মানে অপচয় যেটা হচ্ছে, সেটাকে পদার্থবিজ্ঞানের লোকজনরা যেটা বলে, এই অপচয়টার মূল কারণ হচ্ছে কি জানো, তাপমাত্রা জনিত এন্ট্রপি। সো হোয়াট ইজ দ্যাট এন্ট্রপি, তোমরা হালকা পাতলা জানো মোটামুটি, আমাদের ফিজিক্স সাহেব আরো ভালো জানে। ফিজিক্স সাহেব তো মনে হয় ক্লাস বর্জন করছে, চলে গেছে, কারণ ওরা নিয়ে তোমরা খুব পচাইতেছো। আছি ভাইয়া, সমস্যা নাই, আমি আছি। ফিজিক, এই ফিজিক কি রোজা রাখা শুরু করছিস নাকি ইদানিং? কথা তো কম কস কেন, ঘটনা কি? না স্যার, আচ্ছা শোন, ঘটনা হচ্ছে এন্ট্রপি জিনিসটা কি আমাদেরকে একটু ইমন বলে শোনাও তাড়াতাড়ি, কোন সংক্ষেপে। সিস্টেমে ইন্টারনাল বিশৃঙ্খলার পরিবর্তনের পরিবর্তন হিসাব করে। আচ্ছা, মানে সিস্টেমের ভিতরে কিছু বিশৃঙ্খলা থাকবে। ধরো আমি কথা বলতেছিলাম, কথার মাঝখানে তোমরা কথা বলতেছো মাঝে মধ্যে, তো এটার ফলে কি হচ্ছে, আমার যে মূল প্রবাহটা সেটা একটু বাধাগ্রস্ত হচ্ছে, এটাকে আমরা বলি একটা বিশৃঙ্খলা। বা ধরো তুমি একটা ধানের মিলের মালিক, বা তুমি একটা মোটরসাইকেল চালাচ্ছ, তো মোটরসাইকেলের ইঞ্জিনটা কেবল স্টার্ট দিলা, তো ওর বিভিন্ন কলকবজা হাজার নাড়ি ভুড়ি যেভাবে কাজ করার কথা, যত সময় যাবে যত রানিং হবে, ওর কিন্তু কলকবজা একটু করে গরম হবে, একটু করে ক্ষয় হবে, একটু করে এই হবে তাই হবে, এইভাবে না একসময় তার মধ্যে একটা বড় সড়ো পরিমাণে তুমি একটা বিশৃঙ্খলা দেখতে পারবা যে ঠিক মতো ইঞ্জিনটা কাজ করতেছে না। ওই যে বিশৃঙ্খলার পরিমাপ গাণিতিক ভাবে, ওইটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রপি, পদার্থবিজ্ঞানের ভাষায়। আমি জানি আমি কথাটা ঠিক মতো বলতে পারি নাই, এটা তোমরা ফিজিক্সে ভালো করে শিখবা, ওই যে মুখিত আছে আগামী ক্লাসেই পাবা। তো আপাতত তোমরা এইটুকু যদি বোঝো তাইলে কেমিস্ট্রির জন্য কাজ চলবে। তোমরা কি বুঝছো ব্যাপারটা কি এন্ট্রপি আসলে? বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এবার ইমন একটু আমাকে বলো এন্ট্রপির একক কি আসলে। তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, যদি এভাবে হিসাব করি আর কি। আমারে মাইরো না, ফিজিক্সে ভালো করে আরো শিখবা শিখবা। বিশৃঙ্খলার পরিমাপ, আমাকে একটু বলো এন্ট্রপির একক কি। ইমন, এই গরু কান্তাছে। হ্যাঁ, ডি/কিউ এর সূত্র ভুলে গেলাম তো। আচ্ছা, এটার একক হচ্ছে মূলত জুল জুল পার পার কেলভিন। সেকেন্ড। জুল পার কেলভিন মানে হচ্ছে কি তোমার, এইভাবে ভাবো, মানে পদার্থবিজ্ঞান যেভাবে, আচ্ছা তোদের ব্রাউনিয়ান মোশন আমি কখনো পড়াইছি, এলোমেলো বিক্ষিপ্ত গতি? হ্যাঁ, এসএসসি পড়াইছেন। পড়াইছেন, হ্যাঁ এসএসসি। আচ্ছা, পড়েছেন। এখন বলতো আমাকে একটু, এই ব্রাউনিয়ান মোশনের মূল সোর্সটা কি আসলে? ব্রাউনিয়ান মোশনের মূল সোর্সটা হচ্ছে হিট। যদি পদার্থের মধ্যে হিট না থাকতো, তাপশক্তি না থাকতো, তাহলে কিন্তু ওর কণাগুলো নড়াচড়া করতো না। এই যে বোস-আইনস্টাইন কনডেনসেট স্টেটে আমরা যখন নিয়ে যাই, তাপমাত্রা কমাইতে 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 জিরো কেলভিন নিয়ার জিরোতে যখন নিয়ে যাচ্ছি, সাব জিরোতে যখন চলে যাচ্ছি, তখন কিন্তু কি কণাগুলোর মানে কাপাকাপি মরি যাইতেছে, কণা আর নড়তেছে না। না নড়তে নড়তে একসময় কি বিশৃঙ্খলা নাই হয়ে যাচ্ছে। যদি এক জায়গায় ফিক্স হয়ে থাকে তাহলে তো তার মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। কেউ বোঝে না আমার কথা? বুঝছি। তো তাহলে আসলে কোন একটা সিস্টেমের আমরা পরম এনট্রপি বাইর করতে পারি না, জাস্ট লাইক পরম এনথালপি যেমন বাইর করা যায় না, কিন্তু একটা জিনিস বাইর করা যায়, চেঞ্জ বের করা যায়। চেঞ্জ বাইর করা যায়। যে আগে ইমন কি পরিমাণে বিশৃঙ্খল ছিল, আর আরিফ ভাইয়ের কাছে এটা ছেঁচা খাওয়ার পরে দেখো এখন কত সুন্দর শৃঙ্খলা যুক্ত লেজ বিশিষ্ট একটি ছেলেতে পরিণত হয়েছে। ওয়াও, তোমরা কি বোঝো নাই আমার কথা, যে তুমি এনট্রপির চেঞ্জ আসলে বাইর করতে পারবে। এখন এনট্রপির চেঞ্জ ঘটে কেন? টেম্পারেচারের কারণে। সো দ্যাটস ওয়াই ওটার ইউনিটটা হচ্ছে জুল পার কেলভিন। কেউ বোঝে না আমার কথা? বুঝছি। বুঝছি স্যার। ওকে, সো এইটা আরো ভালো করে বুঝবি। তো আমি তো গান্ডু, আমি তো কেমিস্ট্রির লোক, আমরা কিছু বুঝি এগুলার। এটা জাস্ট আমার যদ্দূর কাজ কাজ হইলে হয় সেটা বলছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখো, তাইলে কি দাঁড়াচ্ছে আমাদের, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এইটুকু হিট তুমি জেনারেট করছো, বুঝছো? ডেল এইচ পরিমাণে হিট তুমি জেনারেট করছো, বাট ডেল এইচ পরিমাণে কি কাজে লাগাইতে পারবা? না না। না এন্ট্রপি জনিত কারণে অপচয় হবে। তাহলে সে অপচয়টা যদি বাদ দেওয়া যায়, তাইলেই তো আমি পাচ্ছি যে আলটিমেটলি আমার পরিবেশে মুক্ত হবে কত, আলটিমেটলি আমি পাবো কত।
কেউ বোঝে না আমার কথা। তো এখন ঘটনা হচ্ছে দেখো, তাহলে বুঝছি। ডেল এইচ থেকে মাইনাস করতে হবে কি জানো? ডেল এইচ থেকে মাইনাস করতে হবে এনট্রপি জনিত যত ক্ষয় আছে, এনট্রপির কারণে যত জিনিস নষ্ট হচ্ছে, যত এনার্জি নষ্ট হচ্ছে, সেটা মাইনাস করতে হবে। এখন সেই নষ্ট হওয়াটা কেমনে বের করা যায় দেখো, এটাকে আমি লিখতে পারি টি ইন্টু ডেল্টা এস। কেউ বোঝে না, বুঝছি। এনট্রপিকে এস বা ডেল্টা এস দিয়ে প্রকাশ করে আর কি। এস তো আর অ্যাবসলিউটটা বাইর করা যায় না, ওই জন্য আমরা ডেল্টা এস লিখি। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? যে এনট্রপির পরিবর্তন পার কেলভিনে। সো টি কেলভিন টেম্পারেচারে যদি বিক্রিয়াটা ঘটতে থাকে বা বিক্রিয়াটার আলটিমেট আউটপুট পাওয়া যায় টি কেলভিন টেম্পারেচারে, তাহলে ওই টেম্পারেচারে কি পরিমাণে লস হয়েছে, টি ডেল্টা এস। বোঝে না রে, বুঝছিস কি আসলে বাবা? বুঝছি। এই পরিমাণে এনার্জি তুমি আলটিমেটলি কাজে লাগাইতে পারবা। সো দ্যাট ইজ হোয়াট ই কল ডেল্টা জি, এন্ড দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড গিভস ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি বলে এটাকে, বেসিক্যালি ফ্রি এনার্জি বলে। এই ফ্রি এনার্জিটা বিজ্ঞানী গিবসের নাম অনুযায়ী দেওয়া হয়েছে, দ্যাটস আমরা এটাকে বলি গিবস ফ্রি এনার্জি। বাট ফ্রি এনার্জি বলতে কি বোঝায়? যতটুকু অবমুক্ত হয়ে আসতে পারছে, মুক্ত হয়ে আসতে পারছে, বাকিটা সিস্টেমের মধ্যে লস আকারে রয়ে গেছে। কতখানি লস আকারে রয়ে গেছে, এইটুকু হচ্ছে সিস্টেম লস। আর মানে এইটুকু ভাই হচ্ছে মেইন। আমরা ডেল জি পরিমাণ এনার্জি আমরা কাজে লাগাতে পারবো। হ্যাঁ, কাজে এই লাগবে। তো বুঝছিস, কাজে লাগাইতে পারবি তুই ডেল জি পরিমাণে এনার্জি। ভাই দেখ, আজকে আজকে না কালকের কথা, কালকে না সরি পরশু দিনের কথা, কেমনে কেমনে দিন চলে যাচ্ছে খোদা। পরশু দিন আমি মোটরসাইকেলে তেল ছিল না, একেবারে ঠেলে ঠুলে নিয়ে যায় 200 টাকার তেল ভরছি। এই যে 200 টাকার তেল ভরলাম, 200 টাকার তেল কি আসলে আমার আউটপুট আকারে পাবো? আরে না, কত পরিমাণে লস হয়। এই জায়গাতে 2 ফোঁটা চোয়ায় পড়ে যায়, ওই জায়গাতে 3 ফোঁটা ওই ফিল্টারে খাইয়ে ফেলে। গ্যাস হয়ে উড়ে যায়। হ্যাঁ, গ্যাস হয়ে উড়ে চলে যাচ্ছে, টাঙ্কির চিপাতে চাপাতে উড়ে চলে যাচ্ছে। সো দ্যাটস ইট, যে পরিমাণে আলটিমেটলি তুমি কাজে লাগাইতে পারবা, দ্যাটস হোয়াট ই কল ডেল্টা জি, গিভস ফ্রি এনার্জি। বাংলা এটাকে আমি নাম বইতে বলে এটাকে কি জানো, গিভসের মুক্ত শক্তির পরিবর্তন। এই নামটা শুনে কিছু বোঝা যায় না, পরিবর্তন শব্দটা এখানে বলাই উচিত না। ওই ডেল্টা দেখে বাংলা এটাকে পরিবর্তন লাগাইছে, ইংরেজিতে নামের মধ্যে কোথাও পরিবর্তন নাই। ইংরেজিতে সিম্পলি এটাকে বলে কার্যকর গিভস শক্তি। ফ্রি এনার্জি। হ্যাঁ, কার্যকর, যেটা অবমুক্ত হচ্ছে সিস্টেমের ভিতর থেকে। তো ওইটাকে আমি বাংলা নাম দিছি এই কারণে, গিভসের অবমুক্ত শক্তি। অবমুক্ত মানে বুঝছো তো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট গেটস রিলিজড আউট অফ দ্য সিস্টেম। বুঝছি। কিছু গরু নিয়ে খুব তাহলে বিপদ। যখন শোষণ হয় তখন একই কাহিনী আব্বা, একই কাহিনী। তুই একটু ভেবে তখন দেখ, লসটা কোথায় হয়? তখন কি কোথায় হয়? মানে লসটা কোথায় হয় এই যে টি ডেল্টা এস? ওকে, সিস্টেম যখন তোমার কাছ থেকে এনার্জি অ্যাবজর্ব করতেছে, তার মানে কি সিস্টেম কাজ করতেছে। তুমি এনার্জি ইনপুট দিচ্ছ, মানে কি এবার তোমার এনার্জি দিয়ে সিস্টেমকে রান করানোর চেষ্টা করতেছো। ওই যে তেলের উদাহরণটা ভাবো, আমি যে মোটরসাইকেলে তেলের ইনপুট দিচ্ছি, সিস্টেম এনার্জি নিচ্ছে আমার কাছ থেকে, নিয়ে ওই পরিমাণে তো কাজ আলটিমেটলি করতে পারে না, ও তার চেয়ে কিছুটা কম করে। কেন কম করতেছে? ওই যে সাকামাকা গরম হয়ে হ্যাঁ। যাইতেছে, এখানে ওখানে লস হইতেছে, মানে আলটিমেটলি তোমার একটা ট্যাক্স দেয়াই লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, ওই সেই ট্যাক্সের পরিমাণ হচ্ছে এটা। এখন তোদের আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমি ওই যে বিভিন্ন অলিম্পিয়াড বা বিভিন্ন কাজের জন্য গ্রামে গঞ্জে, বা আমি নিজেও তো একসময় রংপুরে রংপুরে পড়াইছি, কত চিপায় চাপায় গেছি, তোরা জানোস না। আমার ভাল লাগে গ্রামে গঞ্জে বাচ্চাদের সাথে মিশতে, দেখে বেড়াইতে যে কি হচ্ছে কোথায় কি। তো এক গ্রামে একবার দেখছিলাম যে একজন ফিজিক্স স্যার পড়াচ্ছে, আমি ওনার ক্লাসের পিছে বসে চুপ করে দেখতেছিলাম যে শিখতেছি। আচ্ছা, তো এই জিনিসটা ওনার আলোচনায় আসছিল একভাবে, এক্স্যাক্টলি এই ফর্মটাই আসে নাই, মানে এরকম টি ডেল্টা এস আসছে। তো উনি এটা বলতেছে ট্যাক্স দেয়া লাগবে, সিস্টেমে ট্যাক্স, মানে প্রকৃতির সিস্টেম কাছে লস। যায়। হ্যাঁ, তো উনি বলতেছিল ট্যাক্স, এই যে ট্যাক্স, এইটা এই যে নিচে, মানে মানে উনি তো স্মার্ট বোর্ড ইউজ করতেছিল না, এইভাবে একভাবে বুঝাইলো যে এটা হচ্ছে ট্যাক্স। কিন্তু পুরো পুরো আইডিয়াটা যে আসলে কিভাবে টি ডেল্টা এস আসে, যে কথাটা আমি তোদেরকে বললাম যে ডেল্টা এস এর হিসাবটা কি, পার ইউনিট টেম্পারেচারের জন্য হিসাব করে। তাহলে টি টেম্পারেচারের ঘটনা কি, টি ডেল্টা এস টোটাল অ্যামাউন্ট অফ লস। ওগুলা কিছু না, বাচ্চারাও সুন্দর লিখে নিল, এটা ট্যাক্স। ট্যাক্স ট্যাক্স দিছে, যে টিএস ট্যাক্স। আমরা পদার্থবিজ্ঞান শিখতেছি। তো এইভাবে আসলে কেউ বিজ্ঞান শিখতে চায় না, যে তোমাদের বিভিন্ন অনলাইনে পড়ো, এখন দেখা যায় যে বিভিন্ন জন কবিতা টবিতা দিয়ে কি কি জানি করে। প্লিজ ডোন্ট, বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় থাকতে দিও। কিছু জিনিস এমন হইতে পারে ব্যাখ্যার পরে তুমি মনে রাখার জন্য নেমোনিক্স ইউজ করো, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট বিজ্ঞান না বুঝা যদি শুধু কবিতা দিয়ে পড়ো, এমন ধরা যে খাবা জীবনে মহা বড় বিপদ হয়ে যাবে। বায়োলজি কি বিজ্ঞানের অংশ? অবশ্যই অবশ্যই, এবং খুবই এলিট একটা লেভেল, যে লেভেলে তুমি আমি প্রিমিয়াম পৌঁছাইতে। বিজ্ঞান, সব থেকে প্রিমিয়াম বিজ্ঞান জীববিজ্ঞান। সবচেয়ে প্রিমিয়াম কিনা তা বলবো না, মানে প্রিমিয়ামের আসলে কোনো শেষ নাই।
এই যে তোমরা কয়দিন আগে যে বলদের মতো একটা মারামারি লাগাইছিল বিভিন্ন জায়গায় যে কি রয়্যাল সাবজেক্ট, ভাই রে ভাই, স্টুপিডিটির লেভেল। যাই হোক, এখন ওইটা বলা যাবে না, বাট বায়োলজি ইজ সামথিং রিয়েলি ভেরি হাই লেভেল, যেটা তুমি আমি বুঝি না। আর বায়োলজি কঠিন লাগার অন্যতম একটা কারণ শোনো, ওই একই কারণে, সিমিলার কারণে কেমিস্ট্রি একটু কঠিন লাগে। সেটা হচ্ছে কিছু জিনিস তোমার মুখস্থ করাই লাগবে, মাস্ট। ধরো এই যে এই নারীর নাম কি, ওই বুড়ির নাম কি, এই এটার নাম কি, ওটার নাম কি, নামগুলো তো মনে রাখাই লাগবে, এইটুকু না পারলে হবে না। তো এই জন্য বায়োলজি কঠিন লাগে আর কি, বাট বায়োলজি আলটিমেট জিনিস। এনিওয়ে, সো আশা করি বুঝছো সেই গিবসের মুক্ত শক্তি কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ডেল জি এর যে ইকুয়েশনটা এইমাত্র দেখছো, এই ইকুয়েশনটা আসলে এক এক জায়গায় এক এক রকম হবে। এটা হচ্ছে আমরা যে কোনো বিক্রিয়ার তাপোৎপাদী বা তাপহারির সেন্সে বললে এটা, তুমি যখন ওই যে তড়িৎ রসায়ন পড়বা তখন ডেল জি এর একটা ইকুয়েশন দেখবা। ইভেন এই অধ্যায়ের মধ্যে যে একটা অংশ আছে সাম্যাবস্থার পার্ট, ওইখানে তোমার ডেল জি আর একটা পাবো। সো ডেল জি এর ইকুয়েশন গুলো চেঞ্জ হয়, বাট কনসেপ্টটা, মেইন কনসেপ্টটা একই। তোমরা বুঝিস নাই? বুঝছি। ওকে, সো চলেন এবার আমরা এটা রিলেটেড অঙ্ক করি একটু। কি বলছে এখানে দেখেন, কোন একটা ঘোড়ার ডিমের বিক্রিয়া দিছে, দিয়ে বলতেছে এই যে 85°C তাপমাত্রায় যদি বিক্রিয়াটির এন্ট্রপির পরিবর্তন এত হয়, এই যে ডেল জি এর মান, এই যে দেখো জুল পার মোল পার কেলভিনে, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিনে দিছে। তো দিয়ে বলতেছে এবং মুক্ত শক্তির পরিবর্তন এইটা যদি হয়, মুক্ত শক্তির পরিবর্তন মানে তাহলে কি বলতো, ডেল জি এর ভ্যালু দিছে না, এত হয়, তাহলে বিয়োজন বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত? মানে বিয়োজন বিক্রিয়া, ওটা কি বিয়োজন বিক্রিয়া না, সোডিয়াম বাইকার্বনেট বিয়োজিত সোডিয়াম কার্বনেট, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, বুঝতে পারছিস? মোট কথা বুঝছি। ভাই, যে বিক্রিয়াটা দিছে সেই বিক্রিয়াটার এনথালপির পরিবর্তন কত, মানে ডেল এইচ কত। তাহলে আমরা ইকুয়েশনটা কি জানি, ডেল্টা জি ইকুয়াল টু কি জানো, ডেল এইচ মাইনাস হচ্ছে ডেল এইচ H মাইনাস মাইনাস ডেল্টা T এস, ডেল্টা S। মান বসাইলেই খেলা শেষ। ডেল জি এর মান কত, এই যে মুক্ত শক্তির পরিবর্তন দিছে 4.714, তাহলে 4.714 রাখলাম, ইকুয়াল টু ডেল এইচ এর মানটা আমাকে বাইর করতে বলছে, বাইর করব, ঠিক আছে, মাইনাস টেম্পারেচার কত 85°C, মানে দেখতে একটু কেলভিনে কত আসে, 85 যোগ 273, 358 কেলভিন। 358 ইন্টু ডেল্টা এস কত, ডেল্টা এস এই যে এটা, তাহলে 167, তাই না? এখন এটা করলেই তো অঙ্ক হয়ে যাবে নাকি? এখান থেকে ডেল এইচ এর মান বাইর করতে পারবো। আসলে অঙ্ক যে এইভাবে ভ্যালুটা হবে না। রয়েছে জুল পার মোলে, আর এপাশে রয়েছে জুল পার মোল, সো যে কোনো একটি সে কনভার্ট করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এটা ছিল ডেল জি এর মান কিলো জুলেই থাকুক, সমস্যা নেই, ওটাকে আমি কনভার্ট না করি, কিলো জুলে দেখতে ভালো লাগবে ডেল এইচ এর মান। আর এটা তো টেম্পারেচার কেলভিনে আছে, সমস্যা নাই, কিন্তু 167টা ছিল জুলে, তাহলে এত ইন্টু কি করবো বলেন তো, 10 টু দি পাওয়ার 10 to the power minus 3 3 হয়ে গেল। তাহলে তাহলে এখান থেকে বলো তো ডেল এইচ এর মানটা কোন এককে আসবে, বলো। কিলোজুল পার মোল। এইটা আসবে হচ্ছে কিলোজুল পার মোল একক। বেশ, তোরা কি বুঝলি বাবা? বুঝছি। ডেল জি এর কনসেপ্টটা বোঝাটা জরুরি বেশি এই জায়গায়, অঙ্ক করার চেয়ে, অঙ্কগুলো সিলি, বাচ্চা বাচ্চা অঙ্ক। আচ্ছা, তারপরের অঙ্কে যাই। এই বিক্রিয়াটির 25°C তাপমাত্রায় ডেল এইচ এর ভ্যালু এত এবং ডেল এস এর ভ্যালু এত, দুইটাই দিছে। বিক্রিয়াটির মুক্ত শক্তির পরিবর্তন হিসাবের মাধ্যমে বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা নির্ণয় করো। বিউটিফুল আইডিয়া। তো এবার বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা দেখবো আসলে। বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা চিন্তা করো। এখন তোমাদের একটা কঠিন আইডিয়া শিখাবো। কঠিন না আসলে, কথাটা খুবই সিলি, কথাটা খুবই মৌলিক। আমি জানি না তোমরা ওইভাবে ভাবছো কিনা কখনো, সেটা হচ্ছে একটু দেখো। মুক্ত শক্তির যে আইডিয়াটা তোমরা বুঝলা, তাতে কি মনে হয় মুক্ত শক্তির যে পরিবর্তন, মানে সোজা কথা অবমুক্ত শক্তি, আমাকে একটু বলতো, কখনো ডেল জি যদি নেগেটিভ আসে, ডেল জি নেগেটিভ হওয়ার মানে কি বলতো, সিস্টেম থেকে সিস্টেম থেকেই ওই এনার্জি রিলিজ হয়ে ওই এনার্জি এনার্জি কি রিলিজ হচ্ছে নাকি সিস্টেম অ্যাবজর্ব করতেছে, আমাকে একটু এটা বলো। অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করতেছে। ডেল জি রিলিজ এর হচ্ছে। রিলিজ হচ্ছে, সিস্টেম থেকে এনার্জি বের হচ্ছে। তোরা একটা জিনিস একটু বোঝ বাবা, তোদেরকে আমি একটু অঙ্ক শিখাই, হ্যাঁ, পদার্থ বিজ্ঞান দিয়ে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা বুঝোস? আমি জি। অন্তত এতটুকু বুঝি, ধর আমি গণিতের লোক, আমি পদার্থ বিজ্ঞান বুঝি না, বাট আমি একটা কথা বলতে পারবো, আমাকে যদি কেউ বলে ভি কি, বলবো এটা একটা রাশি। সে বলবে তুমি জানো না ভি কি, আমি জানি না, আমি গণিতবিদ, আমার কাছে ফিজিক্যাল কোনো টার্ম নাই, আমার কাছে সব এক একটা অক্ষর, এক একটা ভেরিয়েবল। তোরা বুঝিস না আমার কথা।
বুঝছি। হুম, আচ্ছা, যেমন ধর আমি ফার্স্ট ইয়ারে ফিজিক্স আমাদের কোর্স নিছিল হচ্ছে, সরি, ম্যাথ কোর্স নিছিল হচ্ছে জাফর ইকবাল স্যার। তোরা আছে জাফর ইকবাল স্যার ভাবতেছো শুনি না, বুয়েটে একজন ম্যাথের প্রফেসর আছে, ওনার নামও জাফর ইকবাল। তো জাফর ইকবাল স্যার প্রথম দিন ক্লাসে এসে কথায় কথায় বলতেছিল যে তোমরা মিয়া মানে ম্যাথ কোর্স নিতে আসছো তো, ম্যাথের স্যার, যে তোমরা মিয়া ইঞ্জিনিয়ার হবা, ম্যাথে যদি কাঁচা থাকো তাহলে কেমনে, মানে এইসব কথাবার্তা বলে একটু ইন্সপায়ার করার চেষ্টা করতেছে। তো তার মধ্যে বললো যে আমি গত টার্মে পিএইচডিটা শেষ করলাম ফ্লুইড মেকানিক্স এর উপরে। শুনে আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, এই লোকটা কইলো যে সে ম্যাথের লোক, সে আবার ফ্লুইড মেকানিক্সে কেন পিএইচডি করছে? মানে এই যে গণিতের লোকজন দেখবা বিভিন্ন বিজ্ঞানের, ফিজিক্যাল সায়েন্সের বড় বড় শাখায় বিভিন্ন টপিক নিয়ে পিএইচডি করে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে যে সে ওই ফিজিক্যাল এন্টিটি নিয়ে মেলা কিছু করে ফেলায় তা না, সে করে কি ওই ফিজিক্যাল এন্টিটির যে ক্যালকুলেশন গুলো ছিল সেগুলো হয়তো বাইর করে একটা স্মার্ট আর নতুন রাস্তা বাইর করে, যেটা পুরাটাই পিওরলি ম্যাথমেটিক্যাল ট্রানজিশন। তোর আমার কথা মনে হয় কিছু বুঝিস নাই। বুঝছি ভাইয়া। বুঝতে পারছি। তো ব্যাপারটা ঠিক এরকম। এখন ঘটনা হচ্ছে দেখ, এভাবে একটু চিন্তা কর যে আমি ভাই একজন গো বেচারা গণিতের লোক, আমি তোর ভেলোসিটি বুঝি না, অ্যাক্সিলারেশন তো বুঝিই না, আমি খালি এগুলো এক একটা রাশি হিসাবে দেখি আমার চোখে। এখন বলতো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভি কি, আমি উত্তর দিব আমি জানি না, এটা সিম্পল একটা ভেরিয়েবল, কোন একটা রাশি। ইউ কি, আমি বলবো আমি জানি না, তবে আমি এতটুকু জানি এই ভি আর ইউ আসলে একই জাতীয় রাশি। যদি বলে এ, এ আবার ডিফারেন্ট টাইপের রাশি, ও ডিফারেন্ট বলেই সরাসরি একে যোগ বিয়োগ করা যায় নাই, ওকে টি এর সাথে গুণ করে মানুষ করে তারপর যোগ করা লাগছে। বুঝছি। হ্যাঁ, বুঝছি। সমজাতীয় রাশিটিতে কনভার্ট করে তারপরে যোগ করা হয়েছে। যোগ বা বিয়োগ তো সমজাতীয় রাশি করতে হয়। হ্যাঁ, ওরে বাইরে, তো ওরে কোথায় নিয়ে যাই, আয় গণিতেই যাই। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস হচ্ছে কি বল সি, তোরা এটা চিনস। এখন এইটার ক্ষেত্রে আমাকে একটু বলতো, এইখানে রাশিগুলোর পরিচয়টা কি একটু বলতো। দেখ খেয়াল করে, যে এইখানে তুই ওয়াই এর সাথে সিটা কেমন রিলেশন আছে একটু তাকায় দেখেন তো। ওয়াই আর সি কি যোগ বিয়োগ আকারে না? এটা কি বুঝোস? হ্যাঁ, হ্যাঁ বুঝতে মানে পারছি। সিটাকে এই পাশে আনলেই তো তুই বিয়োগ করতে পারিস, ওয়াইটাকে ও পাশে নিলেই তো বিয়োগ করতে পারিস। এই যোগ বিয়োগ করা যাচ্ছে, তার মানে কি জানিস, ওয়াই আর সি আসলে একই জিনিস। একই একই জাতীয়। জিনিসের মানে সি জিনিসটা কি, ধর এই যে আমার একটা রেখা, এই রেখা, এই রেখার সি কোথায় মনে আছে আপনাদের? এইটুকু না সেই সি, ছেদক। ছেদক হুম, অংশ, কর্তৃতাংশ। তো ব্যাপারটা হচ্ছে দেখ ভাই, সি ইজ আ পার্ট অফ ওয়াই, ওয়াই ইজ জাস্ট এ বিগ থিং অ্যান্ড সি ইজ জাস্ট এ স্মলার পার্ট অফ দ্যাট থিং। সো বুঝছি। এই জন্য না ওর সাথে কোনো কনভার্টার লাগে না, ওকে ডাইরেক্টলি যোগ বা বিয়োগ করা যায়। তুই সি প্লাসও করতে পারিস, তোর মন চাইলে তুই সি বিয়োগও করতে পারিস। কিন্তু এক্স আর ওয়াই একই জিনিস না, ওয়াই যাইতেছে এমুইয়া, এক্স যাইতেছে এমুইয়া, এই জন্য এক্স কে ওয়াই এর ডিরেকশনে নিয়ে আসার জন্য এই এমটা সহযোগিতা লাগে। কেউ বোঝে না আমার কথা? বুঝছি স্যার। বুঝছি ভাইয়া। এই কারণে আমরা বলতে পারি চোখ বন্ধ করে দিয়ে ভি কি, আরে দূর ভাই আমি জানি না আমি কি ভি কি। ইউ কি, ভাই একই রকমের জিনিস, ভি আর ইউ যাই বিয়ে হোক ওরা তো। একই রকমের জিনিস, এই কারণে এটাকে জাস্ট শেষের বেগ আর এটাকে আদির বেগ বলে, বুঝছো? কিন্তু অ্যাক্সিলারেশন কি, ও বুঝছি। ও ও বাবা, ও ডিফারেন্ট জিনিস, ও ডিফারেন্ট জিনিস বলেই ওর সাথে একটা কনভার্টার লাগে, যে কনভার্টার দিয়ে ওরা গুণ করে মানুষ করে রাস্তা চিনায়। বুঝতে পারছো আমার কথা? এবার একটু ভাইয়া, ভেবে বুঝতে দেখো, পারছি। যে এই যে তুমি যে বলতেছো ডেল জি, ডেল জি আসলে কিছু না, তুমি তো ডেল এইচ ঠিক মতো ফিল করার কথা, যে পরিমাণ তাপ শক্তি উৎপাদিত বা শোষিত হচ্ছে। হুম, এখন হ্যাঁ, ডেল জি আর ডেল এইচ যে একই জাতীয় রাশি, একই গোয়ালের গরু, এটা কি বোঝো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, তা পদার্থক হয়ে গেছে সম্পর্ক তো, এখানে। তাহলে এটা বুঝো না কেন? ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, মানে হচ্ছে কি, সিস্টেম থেকে এনার্জি কি হচ্ছে, রিলিজ হচ্ছে। রিলিজ হচ্ছে। বুঝিস না রে? হ্যাঁ, বুঝছি স্যার। বুঝছি। তাহলে ডেল জি এর ভ্যালু নেগেটিভ মানেও তো একই কথা রে ভাই, যেই কদু সেই লাউ, একটু ছোট লাউ, এনার্জি একটু কম বাইরেছে, ট্যাক্স দিছে, মাইনাস করছে ট্যাক্স, এই তো সহজ। হ্যাঁ, বুঝছি। সো বুঝছেন কি আমার কথাটা নাকি? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। তাহলে এখন আমরা কি বলবো, তোদের এই ক্ল্যারিটি যে কতদিন থাকবে আমার তো এটা নিয়ে টেনশন। তোদের তো কত কিছুই ক্লিয়ার করে দেই, বাট মস্তিষ্কে আসলে কতক্ষণ রাখতে পারোস? এই যে কেবল যে গ্রাফ নিয়ে আমি ব্যাপারটা বুঝাইলাম, এটা তোদেরকে আমি গ্রাফ নিয়ে কথা বলছিলাম মনে আছে? ওই যে পরিবেশ হ্যাঁ, রসায়নের শেষে তখন আমি একই কথা শেষে বলছিলাম, যে সি ইজ আ পার্ট অফ ওয়াই, সেম থিং। হ্যাঁ, এই জন্য ডিরেক্টলি অ্যাডেবল বা কি বলে, ডিডাক্টেবল। এখন আসেন, তাহলে ডেল জি এর ভ্যালু নেগেটিভ মানে সিস্টেম থেকে এনার্জি রিলিজ হচ্ছে। আমাকে একটু বলেন তো, সিস্টেম থেকে এনার্জি রিলিজ হচ্ছে তার মানে কি বলতে পারি? অতএব system is getting
মোর কি বলেন তো, স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল। স্টেবল। এনার্জি কমে গেলে কি স্টেবল হয় এনার্জি নাকি কমে গেলে আনস্টেবল হয়? স্টেবল হয়, কমে গেলে স্টেবল হয়। গেটিং মোর স্টেবল। এখন বলেন তো কেন বলতেছেন যে এনার্জি কমে গেলে স্টেবল হবে? বিকজ যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আসলে কম এনার্জিতেই বেশি স্টেবল। তোরা বুঝিস না আমার কথা? হ্যাঁ বুঝছি বুঝছি। ভাইয়া। the system, কার জানি মাইকে শব্দ করে, will run, ফিউজ। the system will run কি বলেন তো? spontaneously। এটার বাংলা কি? স্বতঃস্ফূর্ত ভাবে। স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত। সিস্টেমটা অটোমেটিক্যালি ওদিকে দৌড়াবে। সো ব্যাপারটা ভালো করে বোঝো, ডেল জি এর ভ্যালু নেগেটিভ হওয়ার মানেই হচ্ছে সিস্টেমটা স্বতঃস্ফূর্ত হবে। তাহলে এবার বলেন তো উল্টা করে কি বলে দেওয়া যায় তাড়াতাড়ি বলেন বলেন বলেন। ডেল জি পজিটিভ। ডেল জি এর ভ্যালু পজিটিভ হলে। পজিটিভ হইলে কি হবে? সিস্টেম গেটিং আনস্টেবল। মানে অত কথা লিখতেছি না, অস্বতঃস্ফূর্ত। তোরা কি বুঝছিস আমার কথা? অস্বতঃস্ফূর্ত। ডেল জি নেগেটিভ হওয়ার মানেই স্বতঃস্ফূর্ত, ডেল জি পজিটিভ হওয়ার মানে অস্বতঃস্ফূর্ত। আর ডেল জি যদি 0 হয় তাহলে কি বলবো বলো তো? কিছুই হয় নাই। এইটাকে বলা হচ্ছে নো চেঞ্জেস। সাম্যাবস্থায় আছে। বোঝো নাই আমার কথা বন্ধু? সাম্যাবস্থায় বিরাজমান। সো এটা নিয়ে আরো ডিটেল ক্লিয়ার হবে তোমাদের যখন ইয়াতে যাব, রাসায়নিক সাম্যাবস্থা পার্টে। ওইখানেও একটু আগে বলছিলাম কিন্তু ডেল জি এর আলোচনা কিন্তু ওইখানে আরেকবার আছে, মনে আছে আপনাদের? হ্যাঁ। সো এই আর কি, আপাতত এইটুকু থাকুক। তোমাদের এই তাপ রসায়নের অংশে শুধু এইটুকু লাগবে যে ডেল জি নেগেটিভ হইলে কি হয়, ডেল জি পজিটিভ হইলে কি হয়, ডেল জি 0 হইলে কি হয়। ডেড সিস্টেম নিয়ে আলোচনা নাই আর কি। সো ওইটা আমরা পাবো হচ্ছে সাম্যাবস্থার ওই জায়গায়। মানে এটা ডেড সিস্টেম নাম আমি দিছি, এটা অ্যাকচুয়াল টেকনিক্যাল নাম না আর কি। আসলে কিন্তু ডেড না, এটা কিন্তু ডাইনামিক একটা সিস্টেম আর কি। ওকে, সো এবার চলেন, এটা কি বলছে, বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা নির্ণয় করো। সো তোমরা করবা অঙ্কটা, কি হবে কিচ্ছু না, ডেল জি এর ভ্যালুটা বাইর করবা। বোঝা নাই বন্ধু? ভাইয়া এমন হওয়া কি পসিবল যে ডেল এইচ টা পজিটিভ কিন্তু ডেল জি টা নেগেটিভ? আচ্ছা আমরা একটু বিচার করে দেখি। ডেল জি ইকুয়াল টু হচ্ছে কি ছিল, ডেল এইচ মাইনাস হচ্ছে টি ডেল্টা এস। দেখো ও বলছে কি এইটার ভ্যালুটা হচ্ছে আমার কি পজিটিভ, কিন্তু ডেল জি এর ভ্যালুটা নেগেটিভ হইতে গেলে কি হওয়া লাগবে বলো তো আমার একটু কন্ডিশনটা। এটার ভ্যালু নেগেটিভ বানাইতে গেলে এই টি ডেল্টা এস এটা এর বেশ ভ্যালুটা বড় হতে হবে। নেগেটিভ থেকে। এবং সামথিং বিগার, আর এটার ভ্যালুটা পজিটিভ এবং সামথিং স্মলার, এরকম হওয়া লাগবে না? হ্যাঁ তার মানে হচ্ছে তুই একটা সিস্টেমে এনার্জির ইনপুট ডেল এইচ এর ভ্যালু পজিটিভ মানে কি ও তোমার কাছ থেকে ইনপুট নিচ্ছে, কিন্তু বোঝা না, হ্যাঁ তোমার কাছ থেকে ইনপুট নিচ্ছে। হ্যাঁ এটা পসিবল, আমি দেখাচ্ছি দাঁড়া। তোমার কাছ থেকে ইনপুট নিছে, তোমার কাছ থেকে ইনপুট নিছে 200 টাকা। হ্যাঁ, যে দেন ভাই আমি কাজ করি, তোমার কাছ থেকে ইনপুট নিছে 200 টাকা। ইনপুট নিয়া ওর এবার সিস্টেমে লস হইছে। সিস্টেমে কত টাকা লস হইছে? 600 টাকা লস। এইভাবেই বাংলাদেশ চলেছে এতদিন, এবং এখনো চলবে যদি না তুমি ক্ষমতায় বসো। সো মাই ডিয়ার কিডস একটু ভালো করে পড়ো। মানে ব্যাপারটা কি তোরা বুঝতে পারছিস কি হয়েছে কাহিনী? রাস্তা বানানোর জন্য একটা টেন্ডার দেওয়া হয়েছে, কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে যে 2 কোটি টাকায় রাস্তাটা করে দিতে হবে। 2 কোটি টাকা কিন্তু তোর কাছ থেকে নিজে একবার সিস্টেম খাইছে। খাওয়ার পরে বলছে এখানে আমার 3 কোটি টাকা লস হয়েছে, টাকা দাও। তুমি যা 3 কোটি টাকা দিতে গেছো, কইলে আমার লাভটা কোথায়? 3.5 কোটি টাকা দাও। তাইলে তোমার কাছ থেকে মোট 5.5 কোটি টাকা নিয়ে আলটিমেটলি 2 কোটি টাকার কাজ করে দিছে তোমারে। তোমরা বোঝো না এই ব্যাপারটা কি? অনলি দেন ইট ইজ পসিবল যে ডেল জি এর ভ্যালুটা নেগেটিভ, কারণ আলটিমেটলি তুমি তো রাস্তাটা পাইছো। বোঝো না আমার কথা? বুঝছি। উন্নয়ন স্যার, নয়ন স্যার কেটা? উন্নয়ন বলছি। ও আমি জানলাম উন্নয়ন। নয়ন স্যার। ওই যে একটা মিম বের হয়েছিল না, শেখ হাসিনা তসবি টিপতেছে, উন্নয়ন উন্নয়ন। আমার Okay. উন্নয়ন। ওর নিজের ব্যক্তিগত উন্নয়ন আর কি। তোমরা কি বোঝো না এই অঙ্কটা কেমনে করবা? সিম্পলি ডেল জি এর ভ্যালুটা বাইর করবা। ডেল জি এর ভ্যালুটা বাইর করে যদি দেখো নেগেটিভ তাহলে বলবা কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। আর ডেল জি যদি দেখো পজিটিভ তাহলে বলবা বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। এইবার তাহলে একটু মাথা ঠান্ডা করে বলো, প্রথম ক্লাসে তোমাদের আমি
একটা আইডিয়া দেখাইছিলাম তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া বোঝানোর পরে যে নর্মালি কোন ধরনের বিক্রিয়া হইলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বলে মনে হয়, তখন তোমরা খুব চিৎকার করে বলছিলে। আমি যদি ওই স্লাইডটা বাইর করি এখন, যে প্রথম ক্লাসের আমাদের মনে আছে কি, এই কার সাউন্ড এটা? ফিজু ফিজু বাবু, তুই তো কথা কইতেছস না, তাহলে একটু মাইকটা অফ রাখ, লাগলে অন করিস, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের এই যে এই ক্লাসেই আমি দেখাইছিলাম, আমি বলছিলাম তোমরা চেঁচামেচি করে বলছিলা, কোথায় জানি এই তাপোৎপাদী তাপহারীর উদাহরণ কোথায় দিছিলাম, এখানেই না? হ্যাঁ, নাকি আলোচনা করছিলাম, কোথাও লিখি নাই মনে হয়, যে তোমার কি বলে, তাপ উৎপাদী বিক্রিয়ায়, এটা তো এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিয়াকশনটা তোমরা বলছিলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কারণ হচ্ছে এনার্জি প্রথমে বেশি ছিল, পরে এনার্জি কম হয়ে গেছে, এনার্জি রিলিজ করছে। তোরা কি বুঝছিস কথা আমরা বাবা? হ্যাঁ, এই কথাটা যে বলছি। বলছিলা, এই কথাটা কি ঠিক ছিল যে তাপোৎপাদী বিক্রিয়া সবসময় স্বতঃস্ফূর্ত হবে? এখন একটু ভেবে বলো তো। দ্য আনসার ইজ নো। কোন না। একটা বিক্রিয়া, কোন একটা ঘটনা আসলে স্বতঃস্ফূর্ত হবে কিনা, এটা ডিপেন্ড করে ডেল এইচ এর উপর না, এটা ডিপেন্ড করে ডেল জি এর উপর। ফাইনালি কি এনার্জি হ্যাঁ, রিলিজ হতে বুঝছি পারতেছে কি পারতেছে না, তার উপরে। তোরা বুঝিস না আমার কথা বুঝছি। বাবা? সো কথাটা ভালো করে খেয়াল রাখো, আমি একটু লিখে দেই। কোন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, তা নির্ভর করে ডেল জি এর উপর, ডেল এইচ এর উপর নয়। কথাটা ভালো করে জেনে রাখো, এটা নিয়ে আরো আলোচনা করা যাবে পরে, বাট আপাতত জাস্ট জানানোর জন্য বলে দিলাম যে কোনো একদিন বলছিলাম। বুঝেছো? ওকে, বুঝছি। চলো সামনে আগাই। নতুন টপিকের মধ্যে ঢুকতে হবে, অ্যাসিড ও ক্ষারের আয়নীকরণ তাপ।